আমি যেটুকু দিলীপবাবুর মন্তব্য শুনেছি শুভেন্দুবাবুর সম্বন্ধে এর আগে, দিলীপবাবু বলেছেন যে আমি যখন সভাপতি ছিলাম তখনই আমরা শুভেন্দুবাবুদের এনেছি, ফলে দেখুন একটা 4% পার্টি ছিল, সেটা আজকে 46% পার্টি, বাইরে থেকে তো এসছেই মানুষ। বিজেপির অন্দরে কি মুখ্যমন্ত্রিত্ব নিয়ে শুরু হয়ে গেল লড়াই? একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে ফের সক্রিয় হয়ে উঠছে দিলীপ ঘোষের নাম। দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী করার দাবিতে বড় বড় হোর্ডিং ঘিরে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। কিন্তু প্রশ্ন, মাত্র 3 মাসের মধ্যে দিলীপ ঘোষের লবি এতটা সক্রিয় হলো, এর পিছনে কি দিল্লির কোনো বার্তা রয়েছে? অন্যদিকে শুভেন্দু অধিকারীর 10-এর মধ্যে 9 মন্তব্য নিয়েও শুরু হয়েছে জল্পনা। দলের অন্দরেই কি তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে? তার উপর ক্যাবিনেটের অন্দরে কার প্রভাব বেশি, অর্থনীতি ও প্রশাসনিক সিদ্ধান্তে দিল্লির ভূমিকা কতটা, সব নিয়ে উঠছে প্রশ্ন। সবচেয়ে বড় বিষয়, দিলীপ ঘোষের বহিরাগত মুখ্যমন্ত্রী মন্তব্য কি সরাসরি শুভেন্দুকে বার্তা? আর আরএসএস এর সঙ্গে দিলীপের ঘনিষ্ঠতা কি তাকে নতুন করে শক্তি যোগাচ্ছে? এইসব প্রশ্নের উত্তরে আজ ট্রু নিউজ বাংলার সাথে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। বড় বড় হোর্ডিং লেগেছে দিলীপ ঘোষকে চাই মুখ্যমন্ত্রী হিসেবে। দিলীপ ঘোষ লবি হঠাৎ কেন 3 মাসে অ্যাক্টিভ হলো? পেছনে দিল্লির ইশারা কাজ করছে কি? এই সিপিএম এর লোকেরা লাগিয়ে দিয়েছে বা তৃণমূলের লোকেরা, এখন তো প্রচুর কারা করেছে না, 4-5টা বিরোধী পক্ষ কেউ একজন লাগিয়ে দিয়েছে পোস্টার। মানে দিলীপ ঘোষের লোকেরা করেনি, এটা ওরা লাগিয়েছে। ওরা দেখাচ্ছে যে দিলীপ ঘোষ ভার্সেস শুভেন্দু অধিকারী, কোনো গন্ডগোল নেই, আমি আপনাকে খুব অ্যাসিওরেন্স দিচ্ছি, কোনো গন্ডগোল নেই দুজনের মধ্যে। এবং দিলীপ ঘোষ তো, উনিও তো রাজনীতিবিদ, উনি বোকা লোক, উনি ওরকম একটা পোস্টার বাইরে এরকম ছাপিয়ে দেবেন? এসব সিপিএম বা ইয়েরা দেখাচ্ছে যে এদের মধ্যে গন্ডগোল আছে, ভীষণ ইউনাইটেডভাবে একসঙ্গে কাজ করছেন। এবং আপনি দেখছেন না, প্রথমেই 3 জনের নাম, প্রথম 3 জন মন্ত্রী কারা? উনি অগ্নিমিত্রাদি, শুভেন্দুবাবু অগ্নিমিত্রাদি আর দিলীপ ঘোষ মহাশয়। এবার এর মধ্যে কোনো মানে ইয়ে নেই, মানে কোনো গন্ডগোল নেই, আমি আপনাকে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে। সিপিএম 4 মে থেকে, যবে থেকে বিজেপি সরকারে এসছে, তার আগে থেকেও কিছুটা বলা যায় সিপিএমকে অনেক কিছুই করতে দেখা যাচ্ছে। আর রিসেন্টলি এই যে দিল্লিতে বিশাল প্রোটেস্ট হলো ককরোচ পার্টির সাথে মিলে, সিপিএমের সব ফ্রন্টাল অর্গানাইজেশন যেভাবে প্রোটেস্ট করলো, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুবার লাইভ, একবার মধ্যরাতে লাইভে আসতে বাধ্য হলো, এবং ফাইনালি ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবার সেই ককরোচ পার্টি বেঙ্গলে ঢুকে পড়েছে, রাজস্থানে ঢুকে পড়েছে, ইউপিতে ঢুকে পড়েছে, ইউপির ইলেকশন সামনে, এবং তার পেছনে সিপিএম তো আছেই। তাহলে কি শেষ অবধি এই দাঁড়াচ্ছে যে কোথাও না কোথাও বিজেপি সিপিএমকেই মেন বিরোধী হিসেবে মেনে নিচ্ছে? না না, আমরা মানার কিছু না, পাবলিক যাকে মানবে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতি হচ্ছে, পশ্চিমবঙ্গে মুসলমানরা যার পক্ষে যাবে, 30% মুসলমান, তারা পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষ হবে। কারণ এটা নিয়ে দই টানাটানি চলছে। মমতা ব্যানার্জি আছেন, তারপর ঋতব্রত কংগ্রেস আছে, তারপর সুদীপ বন্দ্যোপাধ্যায় কংগ্রেস আছে, এমনি কংগ্রেস আছে, তারপর আবার সিপিএম আছে। এবার তাদের মধ্যে মুসলমানরা যাদের বাল্ব ভোট দেবে তারা জিতবে, বাকিরা থাকতে পারবে না। ঋতব্রতের গোষ্ঠী কি সত্যি বিরোধী? শুনলাম তো বি টিম। দেখুন, একটা কথা আমি আপনাকে বলছি, ঋতব্রত বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি, এরা দাঁড়াতেই পারবে না। এরা ফিউচারে, এরা 2-3 বছরের জন্য এরা হলো যুদ্ধাপরাধী। এরা যুদ্ধাপরাধী বলে এদের দিয়ে, যেরকম সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর যেমন আজাদিন ফৌজ তৈরি করা হয়েছিল ভারতীয় সেনাদের দিয়ে, এরাও সেই ধরনের কাজ করবে। এ পার্টির কোনো ফিউচার নেই, আমি এদের ধরছি না। এদের মানে এমনি তৃণমূলেরই নীতি আদর্শ নেই, এরা আরো নীতি আদর্শহীন। শুভেন্দু অধিকারী কাল বলেছেন 4 মে 2027 উনি যদি 10-এর মধ্যে 9 না পান, তাহলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবেন। তার মানে কি শুভেন্দু অধিকারীর মেয়াদ 9 মাস? দেখুন, উনি 9-এর বেশি পাবেন। কেন বলছি 9-এর বেশি পাবেন? প্রথমত হচ্ছে যে ভারতবর্ষে একটা মাত্র ডিপ সি পোর্ট আছে, সেটা হচ্ছে কেরালায়। ভারতবর্ষে দ্বিতীয় একটা ডিপ সি পোর্ট দরকার, এবং কেরালার পোর্ট যেটা আছে সেটা সাউথ ইন্ডিয়াকে সার্ভ করবে। নর্থ ইন্ডিয়াকে সার্ভ করবে কে? নর্থ ইন্ডিয়াকে সার্ভ করবে মানে গঙ্গা নদীর অববাহিকায় সার্ভ করবে কে? করবে দাদন পাত্রবাড়ে যে নতুন বন্দরটা আসছে, সেই বন্দরটা। এটা পুরো উত্তর ভারতের খেলা ঘুরিয়ে দেবে, মানে পুরো উত্তর ভারতের অর্থনীতিটাকে ঘুরিয়ে দেবে দাদন পাত্রবাড়ের যে গভীর সমুদ্র বন্দর। এরপর আমাদের
হাম্বানটোটা বা ধরুন আপনার এই সিঙ্গাপুর, এই ধরনের বন্দরের হেল্প আমাদের নিতে হবে না। এছাড়া পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা বড় বিমাননগরী তৈরি হচ্ছে, তার মধ্যে একটা কোচবিহার, একটা বালুরঘাট, মালদা, যেটা হাফ হয়ে পড়ে আছে অন্ডাল, সেটাকে ফুল করা হবে। ইয়েতে হবে আপনার খড়গপুরে, কলাইকুণ্ডা, কারণ খড়গপুর অলরেডি একটা আইআইটি আছে, ওটাকে একটা ইন্টারন্যাশনাল সিটি বানাতে গেলে একটা এয়ারপোর্ট দরকার। আজকে খড়গপুরে ক্যাম্পাসে ভালো কোম্পানি আসতে চায় না, কারণ কলকাতা থেকে তাদের গাড়ি নিতে হয়। আমাদের সময় তো সেটাও ছিল না, ট্রেনে করে ক্যাম্পাস ইন্টারভিউ করতে আসতো। এটা খুব আনফর্চুনেট, যে জন্য অন্যান্য সিটিতে ক্যাম্পাস ইন্টারভিউ ভালো হতো, খড়গপুরে হতো না। তো ঘটনা হচ্ছে যে খড়গপুরে একটা এয়ারপোর্ট দরকার, সেটা হবে, এবং এর ফলে আমি বলছি একটা ওভারঅল ডেভেলপমেন্ট আসছে। আপনি দেখছেন বেঙ্গলে অলরেডি, আমি বলছি আপনি দেখুন এই পুরুলিয়ার রঘুনাথপুরে একটা বড় স্টিল প্ল্যান্ট হচ্ছে, পানাগড়ে হচ্ছে, হাওড়াতে আমুল একটা বড় প্ল্যান্ট করেছে। এছাড়া ধরুন আরেকটা শ্যাম স্টিল কোথায় করলো, আপনার মেদিনীপুরে। তো 10-এর 9-এর কম পাওয়ার প্রশ্নই ওঠে না এইভাবে ডেভেলপমেন্ট। তাছাড়া মেট্রো রেল দেখুন, একদিকে কল্যাণী যাচ্ছে, ওদিকে মেট্রো রেল বারুইপুর যাচ্ছে, হাওড়ায় মেট্রো ঢুকছে, হুগলিতে মেট্রো ঢুকছে। রেলের 42টা প্রজেক্ট শুভেন্দুবাবু এসেই প্রথমে ক্লিয়ার করেছেন। জাতীয় সড়ক যেখানে যা বন্ধ ছিল সেগুলো সব ক্লিয়ার করে দিয়েছেন। এগুলো যখনই টাকাগুলো রোল করবে, এখানকার মানুষ যারা বাইরে পরিযায়ী হয়ে কাজ করতে যেত, তারা সব, আজকে যে লোকটা দিল্লি মেট্রো বা বোম্বাই মেট্রোতে কাজ করতে যেত, তারা কলকাতা মেট্রোতে কাজ করবে। যারা ওখানকার রাস্তায় কাজ করতে যেত, তারা কলকাতায় কাজ করবে। 10-এর 9-এর কম দূরের কথা, আমি আপনাকে বলছি মিনিমাম 9.9, 10 যদি না পায়, আপনি আমাকে 1 বছর পর এসে বলবেন। এই যে যে কোনো পরিকল্পনা যে নিয়ে শুভেন্দু অধিকারী যে কটা প্রতিশ্রুতি নির্বাচনের আগে করেছিলেন, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু 2.5 মাস হয়ে গেল, এখনো দিনের আলো দেখতে পাইনি ঠিকভাবে। অন্নপূর্ণা নিয়ে মহিলাদের মধ্যে খুব, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে খুব মহিলাদের মধ্যে খুব, তাদেরকে একটা লোককে ধরে নিয়ে এসে তাকে 300 টাকা দিয়ে তারপরে একটা 12 পাতার ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তারপরেও তারা অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরি পাচ্ছে না। প্রথম কিস্তি পাচ্ছে, সেকেন্ড কিস্তি পাচ্ছে না। স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়েছে, কিন্তু আয়ুষ্মান ভারত ঠিক করে শুরু হয়নি। চিকিৎসার মতন এত বড় একটা ক্রিটিক্যাল ব্যাপার, সেখানে আমাদের মুখ্যমন্ত্রী এখনো কিছু করেনি। বারুইপুরের নির্মম রেপ কেসের এখনো কিছু হয়নি। অভিষেক ব্যানার্জিকে গ্রেফতার করা হয়নি। কোথাও কি শুভেন্দু অধিকারী প্রথম কথা হচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার যারা প্রথম কিস্তি পেয়েছেন, তারা দ্বিতীয় কিস্তি পাবেনি। এবং আমি আপনাকে খুব গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এখানে টেকনিক্যাল কিছু ফল্ট বা টাইপোগ্রাফিক্যাল কিছু মিস্টেক হয়েছে, তার জন্য 2-4 দিন দেরি হয়েছে। হয়তো 7th আগস্টের জায়গায় সেটা 17th আগস্ট হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, যারা যোগ্য তারা পাবেই। কিন্তু দেখুন, আপনারা অলরেডি দেখেছেন 2,40,00,000-এর মধ্যে 30 লাখ পুরুষ মানুষ ছিল শুধুমাত্র। এবার আমাদের দেখতে হচ্ছে কারা বাংলাদেশি, কারা এটসেট্রা, এবং দেখতে গিয়ে কি হচ্ছে, যারা জেনুইন প্রাপক তাদের হয়তো চেকিংয়ে গিয়ে অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে, অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি এটসেট্রা। এগুলো সবার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে নেক্সট 1 মাসের মধ্যে এই প্রবলেমটা সলভ করা হবে। দ্বিতীয়ত, আপনি আরেকটা কি কেস বললেন, ওটার পর অন্নপূর্ণার পর ভারত, আয়ুষ্মান ভারত। মুখ্যমন্ত্রী বলেছেন যে আয়ুষ্মান ভারতের ক্রাইটেরিয়া যেহেতু খুব স্ট্রং, যারা আয়ুষ্মান ভারত পাবেন না, অলরেডি উনি ঘোষণা করেছেন তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা বলে একটা বীমা করা হচ্ছে, সেই বীমা তারা পাবেন। ফলে এখানে কোনো চিন্তার কারণ নেই। যারা নাকি আয়ুষ্মান ভারত পাননি, যেসব দরিদ্র মানুষেরা, কারণ সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গ অনেক দরিদ্র, ফলে ভারতবর্ষের ক্রাইটেরিয়াতে পশ্চিমবঙ্গে বাঁচা যায় না, এখানে অনেক বেশি মানুষকে এই সুবিধা দিতে হবে। তো সেইটা রাজ্য সরকার কনসিডার করছে, কারণ এখানে ইন্ডাস্ট্রি উঠে গেছে, এখানকার এগ্রিকালচারের অবস্থা খুব খারাপ, এখানে চাকরি বাকরি নেই, সফটওয়্যার আসেনি, কম্পিউটার আসতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে। তো এখানে গরিবের সংখ্যা অনেক বেশি, যে জন্য এখানে ক্রাইটেরিয়া চেঞ্জ করে এখানে সেই জিনিসগুলো দেওয়া হবে। যারা পায়নি তারা 1-2 মাসের মধ্যেই পাবে, সে নিয়ে কোনো চিন্তা নেই। এছাড়া তো দেখুন ইনফ্রাস্ট্রাকচার এটসেট্রা, ইন্ডাস্ট্রি, সেগুলো তো দেখছেনই কিভাবে আসছে, একটার পর একটা কিন্তু সেগুলো আসছে। এখানকার নতুন জমি নীতি তৈরি করা হয়েছে, তারপর এখানকার বিদ্যুৎ নীতি নতুন তৈরি করা হয়েছে, এখানে রিনিউয়েবল এনার্জি আসছে, এখানে আগামী দিনে নিউক্লিয়ার পাওয়ারের কথা ভাবা হচ্ছে, যেটা অনেক পাওয়ার কস্ট কমিয়ে দেবে। সোলার প্যানেল যাতে বাড়িতে বসিয়ে গ্রামের মানুষ যাতে নিজের বাড়ির যেটুকু প্রয়োজন সেটুকু বিদ্যুৎ নেওয়ার পর যাতে বিদ্যুৎ বিক্রি করতে পারেন মিনি গ্রিডে, সেই ব্যবস্থা করা হচ্ছে। মানে মানুষের খরচ অনেক কমিয়ে দেওয়া হচ্ছে। এবং আগামী, আমি বলছি আগামী, সবে তো মাত্র 3 মাস এলো, আপনি একটু ওয়েট করুন। আমি আপনাকে বলছি 2034-এর মধ্যে কলকাতা একটা দ্বিতীয় বোম্বে হতে চলেছে।
2029-এর মধ্যে আমি আপনাকে বলছি আপনি কিন্তু ফল দেখতে পাবেন। ক্যাবিনেটে শুভেন্দু অধিকারীর কথা নাকি অনেকেই শোনে না। প্রমুখ হলেন অগ্নিমিত্রা পাল, তাকে মানিয়ে চলতে হচ্ছে শুভেন্দু অধিকারীকে। অগ্নিমিত্রা পালের চোখ মুখ্যমন্ত্রীর চেয়ারে, তাই এত রাস্তায় ক্যামেরা সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করছেন। আর শুভেন্দু অধিকারী পছন্দ করছে না অগ্নিমিত্রা পালের এত পাবলিসিটি হাংরি অ্যাটিটিউড। যদি অগ্নিমিত্রা পালের সঙ্গে শুভেন্দুবাবুর কোনো গন্ডগোল হতো, তাহলে শুভেন্দুবাবু এই আজকে যখন বন্যা হচ্ছে হলদিয়াতে অগ্নিমিত্রা দিকে পাঠাতেন? হলদিয়াতে উনি কাকে পাঠালেন? অগ্নিমিত্রা দিকে পাঠালেন কেন? তার মানে আমি বলছি এগুলো সব প্রচার, এগুলো এই সিপিএম এর ধরুন এই যে এদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার। আজকে দেখুন উনি তো 40 জন মন্ত্রী ছিল, এতজন এমএলএ ছিল, উনি কাউকে পাঠাতে পারতেন, উনি পাঠালেন অগ্নিমিত্রা দিকে। এবং শুধু অগ্নিমিত্রা দিকে পাঠাননি, অগ্নিমিত্রা নিজেই গেছেন এবং সঙ্গে ওনার সেক্রেটারি এটসেট্রা তারা সব গেছেন হলদিয়াতে। তা একটা মানুষের সঙ্গে আরেকজনের কতটা ভরসা থাকলে একজনের আরেকজনের উপর, এটা পুরোপুরি মিথ্যা কথা। মানে অগ্নিমিত্রাদি ভীষণ খাটছেন এবং এটা লোকজন মিথ্যে রটাচ্ছে। অগ্নিমিত্রা পালের রাস্তায় ঘুরে সবাইকে গরিব হকারদের উঠিয়ে দেওয়া বা ভুল পার্কিং এর জন্য কেস দেওয়া, সের উপরে কুণাল ঘোষ বলছে যে অগ্নিমিত্রা পালকে উনি নাকি রিকোয়েস্ট করছেন যে গরিব হকার তুলছে ঠিক আছে, কিন্তু যে খুব হাই প্রোফাইল স্কুলগুলো রয়েছে যেগুলো একদম মেন রোডের ওপরে, সেইগুলো যখন ছুটি হয় বা সেগুলো যখন খোলে তখন পার্কিং এর একটা না রাস্তার মধ্যে ট্রিপল পার্কিং থাকে, লোকজন যাতায়াত করতে পারে না, নর্মাল গাড়ি চলাফেরা করতে পারে না। কই অগ্নিমিত্রা পালকে তো সেই হাই প্রোফাইল স্কুলের সামনে গিয়ে একবারও বলতে শোনা যায়নি যে কেস দিন। প্রথম কথা হচ্ছে যে কুণাল বাবুকে বলুন ওনার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে এই হাই প্রোফাইল স্কুলগুলো বিজি রোডের মধ্যে উনি কেন খোলার পারমিশন দিয়েছেন। এবং এই হাই প্রোফাইল স্কুল একদিকে খুলেছে আর একদিকে 8,000 গরিবদের স্কুল বন্ধ হয়ে গেছে, সেটা উনি ওনার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। আজকে দেখুন বাচ্চারা স্কুলের মধ্যে আছে এবং বাচ্চাদের স্কুল আছে, ওখানে গিয়ে যদি উনি করেন বাচ্চাগুলো বিপদে পড়বে। আজকে ওখানে যদি গাড়িটা পার্ক করতে না যায়, কালকে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হলে কি হবে? ফলে সবাইকে তো এটা বলা যায় না। একটা বাচ্চাকে ধরুন গাড়ি দূরে পাঠিয়ে দিল, সেই বাচ্চাটা গাড়িতে করতে গিয়ে কারো অ্যাক্সিডেন্ট হলো, তো যার গেল তার বাবা মার গেল, এটা বোঝার ক্ষমতা কুণাল ঘোষের মধ্যে নেই। আর দেখুন কুণাল ঘোষের কথা খুব সিরিয়াসলি নেওয়া উচিত না। একসময় উনি মমতা ব্যানার্জির সম্বন্ধে বলেছিলেন যে মমতা ব্যানার্জি নাকি সিঙ্গুরের সবচেয়ে বড় মানে বেনিফিশিয়ারি। আজকে দেখুন মমতা ব্যানার্জির সঙ্গে উনি একাই ঘুরে বেড়াচ্ছেন। তো এইবার এই ভদ্রলোকের সম্বন্ধে আপনি কি বলবেন? এনার সম্বন্ধে যত কম বলতে পারেন ততই ভালো। আমি বলছি না দেখুন সবাই ওকে চোর বলে এটসেট্রা, আমি কিন্তু সেটা বলি না। আমি বলি যে ওকে মমতা ব্যানার্জি ভিক্টিমাইজ করেছে, তারপরও মমতা ব্যানার্জির পিছন পিছন ঘুরছে এটসেট্রা। এবার কিসের জন্য ঘুরছে? হয়তো ভাবছে মমতা ব্যানার্জি ফ্যামিলির কাছে অনেকগুলো টাকা আছে, ওখান থেকে যদি কিছু সরিয়ে টরিয়ে নেওয়া যায় শেষ পর্যন্ত। আমি জানি না কেন ঘুরছে, নইলে এত কিছুর পরে এই লোকটা কেন ঘুরবে? আমার মানে এমনকি মদন মিত্রও পালিয়েছে, মদন মিত্রকে মমতা ব্যানার্জি ভিক্টিমাইজ করেছেন। মদন মিত্রকে যতটা খারাপ লোক বলে ততটা খারাপ না, অন্তত ব্যানার্জি বাড়ির লোকেদের থেকে তো মদন মিত্র অনেক ভালো। স্বপন দাশগুপ্ত অর্থমন্ত্রী সরাসরি দিল্লির সঙ্গে কথা বলছেন, সব ডিসিশন নিয়ে শুধু শুভেন্দু বাবুকে জানাচ্ছেন। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারীর কোনো নলেজ নেই ফাইন্যান্সের ব্যাপারে, উনি ভালো পলিটিক্যাল চেহারা বিজেপির, এরকম একটা ধারণা স্বপন বাবুর। এটা কি সত্যি? না, প্রথম কথা বলি শুভেন্দু বাবু ছোটবেলা থেকে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে দায়িত্ব নিয়ে এসছেন। উনি একসময় স্টুডেন্ট লিডার ছিলেন, তারপর উনি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির উনি কমিশনার ছিলেন বা কাউন্সিলর ছিলেন সেই সময়, তারপর উনি এমএলএ হন, তারপর এমএলএ থেকে উনি 4টে দপ্তর সামলান এবং বিভিন্ন কর্পোরেশনের হেড ছিলেন। ফলে একটা কথা বলছি, এগুলো সব মানে উল্টোপাল্টা কথা। উনার মানে প্রশাসনিক দক্ষতা অসাধারণ। নইলে আপনি বলুন শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গে বাজেট তৈরি হওয়ার আগে কেন দাদন পাত্রবরের গভীর সমুদ্র বন্দর উনি ঘোষণা করলেন? এটা প্রমাণ করে যে ওনার দূরদর্শিতা কতটা। এবং ওনার দূরদর্শিতা আরো কয়েকটা উদাহরণ দিই। স্কুলে বাচ্চারা যাচ্ছে না, শুভেন্দুবাবু কি করলেন? ইসকনকে খাবারের দায়িত্ব দিলেন। কেন ইসকনকে খাওয়ার দায়িত্ব দিলেন? যাতে ভালো কোয়ালিটির খাবার পেয়ে এই বছরের শেষে মানে মার্চের মধ্যে বাচ্চাগুলো স্কুলে গিয়ে পৌঁছায়। তাহলে উনি জানতে পারবেন যে কোন স্কুলে কটা বাচ্চা, কোন এলাকায় কটা বাচ্চা আছে যারা স্কুল ছেড়ে দিয়েছিল। তারা যখন এই স্কুলে যাবে তখন উনি সেটার উপর বেস করে টিচারদের বদলির কথা ভাবছেন। আজকে দেখুন যাতে এসএসসিতে এবং তারপর স্কুল টিচার রিক্রুট হবে অ্যাকর্ডিংলি ডিমান্ড সাপ্লাইয়ের উপর বেস করে যে কোথায় কজন টিচার লাগবে। শুধু তাই না, আপনি দেখুন যাতে নাকি এসএসসিতে কোনো রকম দুর্নীতি না হয়,
উনি কোনো রাজনৈতিক মানুষকে নিয়োগ না করে মানে 3 জন উচ্চশিক্ষিত সন্ন্যাসী রামকৃষ্ণ মিশনে, যাদের ট্র্যাক রেকর্ড আছে নাসায় লোক পাঠানো, যাদের ট্র্যাক রেকর্ড আছে এমআইটিতে লোক পাঠানো, যারা বছরের বছর আপনার হার্ভার্ডে লোক পাঠিয়েছে, যাদের ছাত্ররা আজকে আইআইটিতে পড়ায়, সেই মাস্টারমশাইদের নিয়ে এসছেন সেই সন্ন্যাসীদের এসএসসিতে রিক্রুট করার জন্য, যাতে সেরা টিচার রিক্রুট করা যায়। তার সঙ্গে দেখুন উনি একজন আইআইএমের প্রফেসরকে নিয়ে এসছেন, সেই ভদ্রমহিলাও মানে অসাধারণ তার মানে ট্র্যাক রেকর্ড আর কি। তো আমি বলছি এটা প্রমাণ করে যে উনার মানে ভিশন শুভেন্দুবাবুর অনেক বড়। স্বপন দাশগুপ্ত যা স্টেচার, উনি ক্যালকাটা কেমিক্যালসের ফ্যামিলির ছেলে, নিজে অসম্ভব এডুকেটেড, তাছাড়া তো আপনি ওনার ব্যাপারে সব জানেনই, যা ওনার যা ট্র্যাক রেকর্ড। তো হ্যাঁ, এবার শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে লড়াকু নেতা, শুভেন্দু অধিকারীর বিশাল বড় হাত আজকে বিজেপি সরকারে আসার, কিন্তু পেডিগ্রির দিক থেকে কোথাও কি স্বপন দাশগুপ্ত ডমিনেট করছে শুভেন্দু অধিকারীকে? দেখুন ওনাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, কিন্তু আপনি দেখবেন একজন স্কুলে একজন টিচার খুব ভালো ফিজিক্স পড়ান, তিনি কিন্তু হেডমাস্টার হতে চান না। কেন জানেন? কারণ হেডমাস্টার হলে প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ চলে আসে তার মাথায়। এবার ঘটনা হচ্ছে শুভেন্দুবাবুকে পলিটিক্স হ্যান্ডেল করতে হবে, পুলিশ হ্যান্ডেল করতে হবে, উনাকে তার সঙ্গে বন্যা হ্যান্ডেল করতে হবে। উনাকে দেওয়া হয়েছে চিন্তার কাজটা, এই স্বপনদাকে। স্বপনদা ওই চিন্তার কাজটা করবেন। মানে উনার দেখুন, ওনাকে স্বপনদাকে যদি আপনি পুলিশ দেখতে দেন, স্বপনদাকে যদি আপনি বন্যা দেখতে দেন, স্বপনদাকে যদি আপনি কালকে ন্যাচারাল ডিজাস্টার দেখতে দেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাহলে কিন্তু স্বপনদা ফাইন্যান্সটা দেখতে পারবেন না। মনমোহন সিং কি পুরোটা, মনমোহন সিং একটা দিক সামলেছেন, নরসিংহ রাও পুরো জিনিসটা, নরসিংহ রাও একদিকে বিরোধীদের সামলেছেন, আরেকদিকে উনি বাবরি মসজিদ সামলেছেন, সবকিছু একসঙ্গে সামলেছেন। ঠিক সেরকম আজকে আপনি দেখুন ওভারঅল যে এক্সপোজারটা যেটা ওনার মধ্যে আছে, আর আপনি যদি পেডিগ্রির কথা বলেন, দেখুন ওনার ঠাকুরদাও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, আপনার শুভেন্দুবাবুর মা বরিশালের, এটা আমরা খুব গর্বিত, কারণ আমরা বরিশালের লোক। শুভেন্দুবাবুর বাবা 30 বছর কাঠির চেয়ারম্যান ছিলেন সিপিএম এর সময়, যখন নাকি কাউকে বেরোতে দিত না, সেই সময় উনি কাঠির মানে অবিসংবাদী নেতা ছিলেন। আর শুভেন্দুবাবু নিচের এতটা অভিজ্ঞতা, তিনি নিচে এমএ পাস, ইট ইজ নট যে তিনি 8 পাস বা 4 পাস, শুভেন্দুবাবু নিচে এমএ পাস। এরপর আমি বলছি আপনি মানে ওনাকে নিয়ে আমার উপরে এবার তো কম বেশি তো লোকের মধ্যে হয়। আপনি একজন আইআইটি প্রফেসরকে এনে মুখ্যমন্ত্রী করতে পারবেন না, দুদিনে পালিয়ে চলে যাবেন। সেখানে আজকে দেখুন গতকাল একটি মুসলিম ভদ্রলোক খুন হয়েছেন, যাদের যাদের নাম এফআইআর, সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। আপনি ককরোচ যাদের কথা বললেন, ককরোচ, কিন্তু ককরোচরা কিছু করতে পারবে না, কারণ মানুষ দেখছে যে সরকার খুন হওয়ার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিয়েছে, যাদের এগেনস্ট এফআইআর ছিল সবাইকে অ্যারেস্ট করেছে। এটাই পার্থক্য মানে বাম বা তৃণমূলের সঙ্গে শুভেন্দুবাবুর, মানে একটা প্রকৃত একটা সরকার যারা নাকি মানে কাজ করছে মানুষের জন্য। দিলীপ ঘোষ তির্যক স্টেটমেন্ট দিয়েছেন, কোট আনকোট, আমাদের মুখ্যমন্ত্রী তো বহিরাগত, তাহলে তৃণমূলীদের নিতে বাধা কোথায়? দিলীপ বাবু রিপোর্ট করেন সিএম কে, যেরকম ক্যাবিনেট মন্ত্রীরা পিএম মোদিকে রিপোর্ট করে। আমি এটা শুনিনি, দেখুন একটা বড় হচ্ছে আমি এটা শুনিনি। আর যদি দিলীপবাবু এটা বলে থাকে, আপনি দিলীপবাবু এর উত্তর দিতে পারবেন, তবে এরকম একটা মন্তব্য উনি করেছেন আমি কিন্তু শুনিনি। আর দ্বিতীয়ত আমি যেটুকু দিলীপবাবুর মন্তব্য শুনেছি শুভেন্দুবাবুর সম্বন্ধে, এর আগে দিলীপবাবু বলেছেন যে আমি যখন সভাপতি ছিলাম তখনই আমরা শুভেন্দুবাবুদের এনেছি, ফলে দেখুন একটা 4% পার্টি ছিল, সেটা আজকে 46% পার্টি। বাইরে থেকে তো এসছেই মানুষ, বাইরে থেকে তো এসছেই মানুষ তো আসছে, এবং এটা অ্যাকসেপ্ট করে বিজেপি, এটা দিলীপবাবু নিজেও অ্যাকসেপ্ট করেছেন, দিলীপবাবু নিজেও বহু লোককে এনেছেন। তবে এরকম কথা দিলীপবাবু বলেছে আমি শুনিনি, যদি বলে থাকেন দেখুন ওনার কাছে শুনতে পারেন, কিন্তু আজকে একসঙ্গে কাজ করছেন সবাই। দিলীপ ঘোষকে প্রধানমন্ত্রী চাই বলে ব্যানার লাগলো মেন রোডের ওপরে, আর দিলীপ ঘোষ জানতেনও না, মানে এটা কি কখনো হতে পারে? কোথাও কি উনি শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করতে শুরু করেছেন, আর দিলীপ ঘোষকে কিছু হেভিওয়েট নেতা পেছন থেকে সমর্থন করছে? আমি বলছি তো এই আইদার তৃণমূল বা সিপিএম এর লোকেরা করেছে বা কংগ্রেসের লোকেরা করেছে। আমি বলছি আমাদের দলের দিলীপ ঘোষ কি জানতে পারছে না যে ওনার ব্যাপারে এই ব্যানারগুলো লাগছে? ওনার যদি তাহলে তো ওনার ব্যানারগুলো তুলে দেওয়া উচিত ছিল। উনি কি রাস্তায় গিয়ে লোক লাগিয়ে উঠিয়ে দেওয়া উচিত ছিল, রাস্তায় গিয়ে তুলে দেবে। এগুলো লাগিয়েছে এরা, এই বিরোধী পক্ষ যারা, তারা। আমি বলছি এর মধ্যে কোনো এখন আপনি অগ্নিমিত্রাদি, স্বপনদা, কারোর সঙ্গে কারো গন্ডগোল নেই।
আমি বলছি এরা সব একসঙ্গে কাজ করছে, এবার এরা সেটা দেখতে পাচ্ছে না, সেই জন্য এরা এইসব মানে পোস্টার টোস্টার দিচ্ছে এটসেট্রা এইসব বলছে আর কি। শুভেন্দু অধিকারী অমিত শাহ আর নরেন্দ্র মোদীর প্রিয় পাত্র, দিলীপ ঘোষ নন, কিন্তু দিলীপ ঘোষ আরএসএস এর প্রিয় পাত্র। নাগপুরের বিসহভাজন আরএসএস তৃণমূল থেকে আসা নেতাদের থেকে তাকে বেশি পছন্দ করেন, তাই কি দিলীপ ঘোষ মাথাচাড়া দিয়ে উঠেছে আবার? দেখুন আমি একটা কথা বলি, দিলীপ ঘোষ যদি মোদীজি বা অমিত শাহজির না মানে পছন্দের হতেন, তাহলে প্রথমবার কি করে 3 জনের মধ্যে উনি মন্ত্রী হলেন? দ্বিতীয়ত হচ্ছে যে আরএসএস এর পছন্দের এনারাও ওনারাও দুজনেই, এমনকি শুভেন্দুবাবুও সেকেন্ড বা থার্ড ইয়ার পর্যন্ত আরএসএস এর কন্ট্রিবিউশন অনেক বেশি দিলীপ বাবুর, এবং দিলীপ বাবু আরএসএস থেকেই এসছেন। কিন্তু আজকের দিনে এরা না সবাই সম্পৃক্ত হয়ে গেছেন একসঙ্গে, এনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এবং একটা কথা আমি আপনাকে বলি যে আরএসএস কখনো পার্টির কোনো ইন্টারনাল ব্যাপারে নাক গলায় না, আরএসএস কোনো ব্যাপারে নাক গলায় না। আর 2 নম্বর হলো, আমি আরএসএসকে যেটুকু চিনেছি, আরএসএস বলে একটা কোনো কিছু হয় না, অনেক রকম ভাগ আছে প্রত্যেকের। আপনি যদি ব্যক্তিগতভাবে ধরুন বন্ধুর মতো আলোচনা করেন, দেখবেন আরএসএস এর বহু ব্যক্তিগত লোক আছে যারা দিলীপ বাবুকে খুব পছন্দ করেন, বহু লোক আছে যারা দিলীপ বাবুকে বলছেন এই দিলীপ বাবু এরকম বলছেন কেন। ফলে ইট ইজ নট যে আরএসএস এর সবাই দিলীপ বাবুকে ভালোবাসে, শুভেন্দু বাবুকে আরএসএস এর সবাই ভালোবাসে, সবাই খারাপ বাসে তা নয়। বহু আরএসএস এর লোক আছে যারা শুভেন্দু বাবুকে ভীষণ ভালোবাসে, বহু আরএসএস এর লোক আছে যারা বলছে এই শুভেন্দু বাবু বাইরে থেকে, যেটা আপনি বললেন। আবার দিলীপ বাবুরও পক্ষে আছে, দিলীপ বাবুর বিপক্ষে আছে, আরএসএস এর বহু লোক আছে সুকান্ত বাবুর পক্ষে, আরএসএস এর বহু লোক আছে সুকান্ত বাবুর বিরুদ্ধে। এটা যেমন কংগ্রেসেও যেরকম আছে, যেগুলো গণতান্ত্রিক দল সেখানে তো মানুষের নিজস্ব, কংগ্রেসে যেমন একসময় কেউ সোমেনকে ভালোবাসতো, কেউ সুব্রত, কেউ মমতা ব্যানার্জিকে ভালোবাসতো, সেরকম আমাদের দলেও যারা যারা নেতা আছে প্রত্যেককে একটা লাইকিংস আছে। এটা নিয়ে এটাই গণতান্ত্রিক দল। এটা কি তৃণমূলের মতো যে ভালোবাসি আর নাম আসি, আমি অভিষেক ব্যানার্জির নাম বললাম, যেদিন ভেঙে গেল সেদিন সবাই অভিষেক ব্যানার্জিকে ছেড়ে বেরিয়ে, আজকে দেখুন যারা ছেড়ে বেরিয়েছে তারা অভিষেক ব্যানার্জির সবচেয়ে কাছের লোক, যারা কোথায় কোথায় অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ছাড়া কথা বলতো না তারা সব বেরিয়ে চলেছে। সারা শহরে কারেন্টলি হোর্ডিংও লেগেছে একটা পার্টিকুলার পরিকল্পনা নিয়ে, যদি আমি খুব ভুল না বলে থাকি, যেখানে শুভেন্দু অধিকারীর সবার সামনে আছে এবং তার সাথে 3টে মন্ত্রীর ছবি, অগ্নিমিত্রা পাল, স্বপন দাশগুপ্ত এবং আমাদের তাপস রায়। নিঃসন্দেহে সব থেকে চিহ্নিত, রেসপেক্টেড এবং যারা ভালো গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি হ্যান্ডেল করছে তাদেরই ছবি। সেখানে দিলীপ ঘোষের ছবি নেই কেন? আপনি দেখবেন ওই যে পোস্টারটা আছে, ওই পোস্টারটা ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির পোস্টার, এবং ইন্ডাস্ট্রি মিনিস্ট্রিতে যেহেতু নাকি ধরুন আরবানের ব্যাপার আছে, যেহেতু ইয়ের ব্যাপার আছে, সেই জন্য ওনাদের আছে। এটা যদি আবার আপনি দেখতেন যদি আবার পঞ্চায়েতের ব্যাপার হতো, তাহলে দেখতেন যে দিলীপ বাবুর ছবি আছে, দুধ কুমার বাবুর আছে, তার সঙ্গে স্বপনদা আর শুভেন্দুদারও আছে। আবার দেখুন দুধ কুমার বাবুর যদি হতো, দুধ কুমার বাবু হতো সঙ্গে ওনাকে, কারণ ওনাদের দুজন পঞ্চায়েত আর কৃষি কাছাকাছি। আবার এডুকেশন যদি হতো তাহলে দেখতেন যে জগন্নাথ বাবুর আছে, ওনার আছে, দুজনের আছে এইরকম। এটা কোন মিনিস্ট্রি থেকে পোস্টারটা দিচ্ছে, কোন ডিপার্টমেন্ট থেকে দিচ্ছে তার উপর নির্ভর করছে। এটা ঠিক গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়। আপনি গিয়ে দেখুন দুধ কুমার বাবুর ডিপার্টমেন্ট, সেখানে আপনি হয়তো অগ্নিমিত্রাদির ছবি পাবেন না, কারণ দুটো রিলেটেড না। উনি কৃষির ব্যাপার, ওখানে আরবান মিনিস্ট্রির কোনো জায়গা নেই, আরবান ডিপার্টমেন্টের কোনো জায়গা নেই। নির্বাচনের একটা সময় এবং লম্বা সময় দিলীপ ঘোষকে সক্রিয় দেখা যায়নি, যদিও একটা সময় উনি ভীষণ লড়েছেন বিজেপির হয়ে, জেতা সিট থেকে ওনাকে সরিয়ে দিয়ে অন্য সিটে দেওয়া হয়েছে, সেই সিট হারা হয়েছে, তারপরে উনি সক্রিয় ছিলেন না। যখন নরেন্দ্র মোদী এসে, অমিত শাহ পশ্চিমবাংলায় এসে ওনাকে বললেন যে লাগ পড়ো, তারপর উনি সক্রিয় হয়েছেন। কিন্তু ওই একই সময় শুভেন্দু অধিকারী কিন্তু মানে বাংলা পুরো চষে বেরিয়েছেন, সভা করে, মিছিল করে এবং ভোট নির্বাচনের প্রচার করে। তো এইখানে কোথাও কি একটা দ্বন্দ্ব, একটা দৌরত্ব, একটা মানে আমি বলছি না বিশাল বড় কোনো ঝগড়া বা কিছু, বাট একটা কোথাও সাটল দ্বন্দ্ব দুজনের মধ্যে, দৌরত্ব দুজনের মধ্যে রয়েছে। না, ব্যাপারটা হচ্ছে যে মিডিয়াতে শুভেন্দুবাবুর খবর আসতো, কারণ শুভেন্দুবাবু যেহেতু বিরোধী নেতা ছিলেন এবং যেহেতু নাকি দিলীপবাবু ছিলেন না, সেহেতু দিলীপবাবু খবর, যেমন ধরুন যেদিন মুর্শিদাবাদে দাঙ্গা লাগলো সেদিন ওইখানে দিলীপবাবু ছিলেন এবং দিলীপবাবু ওখানে বলেছেন যে আমার লোকগুলোকে না বের করতে পারলে আমি এখান থেকে বেরোবো না।
কিন্তু দেখুন দুটো কারণে সেই খবর টিভিতে আসেনি। একটা হচ্ছে যে দাঙ্গার সময়কার খবর টিভিও দেয় না। 2 নম্বর হলো তখন দিলীপবাবু যেহেতু কোনো পোস্টে নেই, সেহেতু দিলীপবাবুও বিভিন্ন জায়গায় গেছেন। আপনি ওনার যদি সোশ্যাল মিডিয়া দেখেন, উনি বিভিন্ন গ্রাম টামে যেতেন এটসেট্রা, সেই খবরগুলো সেভাবে বেরোতো না। যখন 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 দিলীপবাবু ছিলেন তখন রাহুল সিনহা বেরোননি, তখন শ্রমিক ভট্টাচার্য বেরোননি, কিন্তু তখন যেহেতু দিলীপবাবু সভাপতি ছিলেন সেহেতু খবরটা বেরোতো না। এটা যখন যেটা আবার ধরুন যখন সভাপতি ছিলেন আমাদের সুকান্ত দা, তখন বাকিরা যেত, কিন্তু বাকিদের খবর বেরোতো না। আবার যখন ইনি চলে এলেন তখন সুকান্ত দার খবরটা বেরোতো না। যখন এটা যে চেয়ারে থাকে তাদের খবরটা বেশি করে পায়। সবাই নেমেছেন, সবাই একসঙ্গে লড়াই করেছেন, করে সবাই নইলে দেখুন এই এত পার্সেন্টেজে 92% লোক ভোট দিল, এবং এই যে একসঙ্গে সবাই ভোট দিল, সবাই জিতলো, সবার গোষ্ঠীর লোক জিতলো। আমি গোষ্ঠীটা আছে, আমি বলছি গোষ্ঠীটা খুব ন্যাচারাল জিনিস, কিন্তু কংগ্রেসে গোষ্ঠী আছে, বিজেপিতে গোষ্ঠী আছে, কারণ এখানে গণতন্ত্র আছে। তৃণমূলে গোষ্ঠী নেই, কারণ তৃণমূলে গণতন্ত্র নেই। সিপিএম এ গোষ্ঠী নেই, থাকলেও বাইরে থেকে বলে না, গণতন্ত্র নেই। যে পার্টিতে গণতন্ত্র আছে সেখানে গোষ্ঠী আছে, এবং এটা খুব সাধারণ। এটা স্কুলে থাকে, স্কুলের লোকে এই ফিজিক্স মাস্টারকে ভালোবাসে, ও ম্যাথামেটিক্সের টিচারকে ভালোবাসে, সেরকম আছে। ফলে এটা খুব ন্যাচারাল ব্যাপার। আমি বলছি এর মধ্যে কোনো দ্বন্দ্ব আছে তা নয় আর কি।